জোরালো শব্দের কন্ডিশন গুলো পড়েছি, তাই না? জোরালো শব্দের কন্ডিশন গুলো কি ছিল? টাইম টি ইকুয়াল টু, শুরু করে হয় না জয়েন। আচ্ছা, জোরালো শব্দের কন্ডিশন গুলো ছিল টি ইকুয়াল টু 0, 1 divided by f1 minus f2, 1 divided by f2, তারপর কি ছিল 2 divided by f1 minus f2 মনে হয় এরকম, f1 minus f2। আচ্ছা, আমরা কম্পাঙ্ক দিয়েও দেখিয়েছিলাম যে শব্দের কন্ডিশন গুলো কিরকম হয়। আজকে আমরা দেখবো আচ্ছা, এখন গিটের জন্য যে ইকুয়েশন তৈরি করেছিলাম আমরা, তার বিস্তার কিরকম ছিল আর ওই ইকুয়েশনটা কিরকম ছিল কে বলতে পারবে? y equal to a sin 2 pi ft, তাই না? হ্যাঁ ম্যাডাম, এটাই ছিল। a sin 2 pi ft এটা ছিল, তাই না? আচ্ছা, এখন এই ক্ষেত্রে a equal to কি ছিল? 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t, এটা ছিল বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার। বিট তৈরি হওয়ার পরে যে তরঙ্গ তৈরি হলো লব্ধি তরঙ্গ, তার বিস্তার ছিল তার ওয়েভ ইকুয়েশন ছিল y equal to a sin 2 pi ft, আর বিস্তার ছিল a equal to 2a cos twice pi f1 minus f2 divided by 2 into t। আর f equal to কম্পাঙ্ক কি ছিল? দুইটার কম্পাঙ্কের পার্থক্য, কম্পাঙ্কের গড় করলে, অর্থাৎ f1 plus f2 divided by 2। এটা নতুন তরঙ্গের দুইটা তরঙ্গ একই দিকে যখন অগ্রসর হবে, তাদের সামান্য কম্পাঙ্কের পার্থক্য থাকবে, তখন তাদের উপরিপাতনের ফলে যে তরঙ্গ তৈরি হবে তাকে আমরা কি বলবো? বা যে দুটা সাউন্ড ওয়েভ যদি একই দিকে যেতে থাকে, তাদের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকে, তাদের উপরিপাতনের ফলে দেখা যাবে কি একবার শব্দ হচ্ছে, আবার নিঃশব্দ, আবার শব্দ নিঃশব্দ, এরকম। তো একটা শব্দ আর নিঃশব্দ মিলে বলেছিলাম যে, তো শব্দের কন্ডিশন গুলো আমরা গত ক্লাসে পড়েছি, এখন নিঃশব্দের কন্ডিশন গুলো আমরা পড়ছি। এখন নিঃশব্দের কন্ডিশনের মধ্যে y equal to a sin, এটা ছিল আমার মেইন ইকুয়েশন, a sin 2 pi ft, আর এর বিস্তার হচ্ছে a equal to 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t। আর নতুন যে তরঙ্গ, সেই তরঙ্গের কম্পাঙ্ক f equal to কত? f1 plus f2 divided by 2। এখন আমরা দেখছিলাম যে কত সময় পর পর শব্দ শোনা যায়, আজকে আমরা দেখব কত সময় পর পর নিঃশব্দ হয়। আচ্ছা, এখন দেখো বোর্ডের এটা আমি মুছে ফেলছি, নিঃশব্দের কন্ডিশন গুলো দেখাচ্ছি। এখন তোমরা নিঃশব্দের কন্ডিশন গুলো দেখো। এই আমরা জানি a equal to 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t। এটা ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ a ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি হবে? সেখানে কোনো শব্দ শোনা যাবে না, বিস্তার শূন্য। আচ্ছা, এখন
এটা জিরো হওয়ার জন্য কন্ডিশন কি হবে? কন্ডিশন গুলো হচ্ছে কত সময় পর পর জিরো হবে। তার মানে এই cos এর পুরো ভ্যালুটাই কি হতে হবে? শূন্য হতে হবে, তাহলে এই ইকুয়াল টু শূন্য হবে। তো cos এর কোন কোন ক্ষেত্রে cos এর কোন কোন অ্যাঙ্গেলের জন্য শূন্য হবে সেই অ্যাঙ্গেল গুলাই আমরা হচ্ছে বের করব। তার মানে হলো cos 90 ডিগ্রি। হ্যাঁ cos 2 পাই এটা এর মতোই বা স্থির তরঙ্গের মতোই, এজন্য বোঝাটা একটু ইজি। t ইকুয়াল টু cos কত ডিগ্রি? cos 90 ডিগ্রির জন্য প্রথম 0 আসে, তাই না? পাই বাই 2। cos 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। ভেরি গুড। দেন হচ্ছে cos কত ডিগ্রি হবে বলো? টু এরপরে পাই বাই পাই 2। বাই এর পরেরটা কোনটা? না না, এর পরেরটা কোনটা হবে দেখো তো। প্রথমত হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশন করে করবে, যেমন 90 ডিগ্রি cos 0 ডিগ্রি, 0 ডিগ্রির জন্য কত আসে? 1 আসে। এরপরে 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য কত আসে? 0 আসে। এরপরে তাহলে 270 ডিগ্রির জন্য কত আসবে? -1 আসে না? নাকি 280, সরি 280 এর জন্য হলো -1 আসে, 270 ডিগ্রির জন্য কত আসে? 0 আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে হবে 3 পাই বাই 2, 3 পাই বাই 2। দেখো তোমরা হিসাব করে 0 আসে কিনা এক্ষুনি ক্যালকুলেটরে দেখো। 3 পাই বাই 2 আর আসবে হচ্ছে cos 5 পাই বাই 2, এরকম করে করে হচ্ছে এক্সেট্রা cos 2n প্লাস 1 পাই বাই 2। তোমরা যে যেটা যেটা তুমি লিখেছো সেটা ঠিক আছে কিনা এটাও কিন্তু তুমি প্রুফ করতে পারো। কিভাবে প্রুফ করতে পারো? এদিকটা মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এদিকটা একটু মুছে দিই। কিভাবে বুঝতে পারো? কারণ মেইন কন্ডিশনটা হচ্ছে এই যে এটা ইকুয়াল টু কত হতে হবে? 2n প্লাস 1 পাই বাই 2। তাহলেই তুমি দেখবে যে তোমারটা ঠিক আছে কিনা। আমরা যদি এখানে cos, এখানে কিন্তু ম্যাম ডট ডট উপরে আছে কি cos অনেকগুলাই। 3 পাই বাই 2 লিখছেন? হ্যাঁ cos 3 পাই বাই 2 লিখেছি, 3 পাই বাই 2 লিখেছি। আর এখানে cos 2n প্লাস 1 পাই বাই 2। দেখো তো একটু হিসাব করে যে cos 2n প্লাস 1 পাই বাই 2 যদি লিখে আমরা এখানে এটা ঠিক হয় কিনা, যেখানে n এর মান হচ্ছে 0 1 2 3 4 5 6 এরকম করে। এখন দেখো n এর মান যখন 0 হবে তখন কোন কন্ডিশনটা আসে? তোমরা লিখো cos 2n প্লাস 1 পাই বাই 2। খাতায় লিখো লিখো একটু এক পাশ। 2n প্লাস 1 পাই বাই 2। এখন n এর মান যখন তুমি 0 দিবে তখন কি হবে? 2 এর সাথে 2n বলেছি, 2n প্লাস 1, 2 এর সাথে n যদি মাল্টিপ্লাই হয়ে যায় কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকবে কি? শুধু পাই বাই 2 থাকবে। এরপরে কন্ডিশনটা দেখো, যখন তুমি n কে কি কত ধরছো? 1 ধরছো, তাহলে 2 ইনটু 1 হয়ে যাচ্ছে। এই যে এরকম কন্ডিশন cos 2n প্লাস 1 পাই বাই 2। দেখো যদি n ইকুয়াল টু 0 ধরি আমরা, তাহলে এই 2n টা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, থাকছে কি? পাই বাই 2। এই যে প্রথম কন্ডিশন পাই বাই 2। যখন n ইকুয়াল টু তুমি 1 ধরো তাহলে কত হচ্ছে? 2 ইনটু 1 2, 2 আর 3 পাই 1 এ বাই কত 2। হয়ে যাচ্ছে? হ্যাঁ 3 পাই বাই 2। এরপরে এখানে 2 2 এর জায়গায় যদি তুমি 2 ধরো, হ্যাঁ তাহলে 2 আর n এ কত হয়? 2 দুগুণে 4 না? তো 4 প্লাস 1 কত হয়ে যাচ্ছে? 5, 5 পাই বাই 2। সবসময় বিজোড় সংখ্যায় আসবে। হ্যাঁ এখান থেকেই তুমি এর পরের কন্ডিশনটাও বের করতে পারবে। কিরকম? এখানে এখানে যদি তুমি 3 দাও তাহলে 6 6 পাই 2। এখানে যদি তুমি 4 দাও তাহলে হয়ে যাবে 8 পাই বাই 2। যদি তুমি সরি 8 না 9 পাই বাই 2 হবে। 8 প্লাস 1 9 পাই বাই 2। যদি এখানে 5 দাও তাহলে 11 পাই বাই 2 হবে। এরকম তুমি যত ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে কি লিখলাম? cos 2 পাই f1 minus f2 divided by 2 into t। আর এখানে কি থাকছে? cos pi by 2, cos 3 pi by 2, cos 5 pi by 2। আসলে কন্ডিশনটা হচ্ছে cos 2n plus 1 pi by 2, যেখানে n এর মান কত? 0 1 2 3 যতই আমরা নিতে পারি, যত সংখ্যক বার। মানে n দিয়ে কি বোঝাবে? এখানে n টা হচ্ছে যে ওই যে একটা টোটাল সংখ্যা আর কি, 0 1 2 3 এগুলাই, আর কিছুই না। আচ্ছা যখন 0 ধরবো তখন কিরকম আসবে? যখন 2 ধরবো, 1 ধরবো, তখন 2 ধরবো, 3 ধরবো, এরকমই, জাস্ট নাম্বার আর কিছুই না। পূর্ণ সংখ্যা ধরবো আমরা এটাকে n কে। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ এখন দেখো যে আমরা প্রবলেম নাই না, হচ্ছে সব
কন্ডিশন সাইন যখন নিঃশব্দের কন্ডিশন, নিঃশব্দ যখন হবে তখন হচ্ছে এই কন্ডিশনগুলো। নিঃশব্দের কন্ডিশনগুলো হচ্ছে এগুলো। এখন দেখো আমরা এবার এই বোর্ডটা ফুল মুছে দিই, তোমরা এটা একটু স্ক্রিনশট রাখো। আমি শুধুমাত্র টি এর ভ্যালুটা বের করব এখান থেকে। মিস লেখাগুলো ঘনত্ব বাড়াইয়েন মিস, কারণ মিস ক্যামেরা নেটে দুর্বলতায় মিস দৃষ্টিচক্ষুর মধ্যে আসে না মিস। আচ্ছা আমি আর একটু গাঢ় করার চেষ্টা করছি। হ্যাঁ এখন দেখো যখন আমরা cos উঠিয়ে ফেলবো তখন কি রকম থাকবে, 2 পাই f1 মাইনাস f2 t ডিভাইডেড বাই হলো 2, আর এখানে থাকবে হচ্ছে ইকুয়াল কত থাকবে, ইকুয়াল থাকবে হচ্ছে প্রথমটা কত পাই বাই 2 আর হচ্ছে 3 পাই বাই 2 দেন হলো 5 পাই বাই 2। আমরা এইটুকুনি রাখলাম। হ্যাঁ আচ্ছা এখন দেখো যদি টি বের করি আমরা, ম্যাম এটা কিসের সূত্র? নিঃশব্দ হওয়ার সূত্র। এতক্ষণ কি পড়াচ্ছিস আমি? নিঃশব্দ কন্ডিশনগুলো। এর আগে আমরা বিট কি বলো, বিট কি ছিল আমি? বিট হচ্ছে ম্যাম যখন দুইটা যদি একই তরঙ্গ একটার উপর দিয়ে যায় তখন হচ্ছে এদের উপরে পাতানোর ফলে একবার শব্দ হয় একবার নিঃশব্দ হয়, এটাই তো ছিল। তাই শব্দের কন্ডিশন গুলো প্রথম থেকে ক্লাসে বারবার বলছি যে শব্দের কন্ডিশন গুলো পড়েছি, এখন নিঃশব্দের কন্ডিশন গুলো পড়ছি। স্থির তরঙ্গে যেরকম আমরা সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দুর কন্ডিশন পড়েছি, এখন এখানে কি পড়ছি, এখানে হচ্ছে আগে শব্দের কন্ডিশন পড়েছি, এখন নিঃশব্দের কন্ডিশন গুলো পড়ছি। আচ্ছা এখন দেখো কত সময় পর পর আমরা নিঃশব্দ হবে সেটা দেখছি। টি ইকুয়াল টু হচ্ছে তাহলে এই এই পুরাটা ইকুয়াল টু আমরা একবার পাই বাই 2 ধরবো, আবার পুরাটা ইকুয়াল টু 3 পাই বাই 2 ধরবো, আবার পুরাটা ইকুয়াল টু 5 পাই বাই 2 ধরবো। আমাদের কি উদ্দেশ্য সেখান থেকে হচ্ছে আমরা টি অর্থাৎ সময়। এখন দেখো যদি এই পুরাটা ইকুয়াল টু পাই বাই 2 হয় তাহলে টাইম টি ইকুয়াল টু কত হবে বল? 2 কাটা যাবে, হ্যাঁ পাই ওখানে গিয়ে কাটা যাবে, হ্যাঁ পাইও কাটা যাবে, 2 কাটা যাবে, থাকবে কি তাহলে? কি থাকবে বলো তো, প্রতীক বলো কি থাকবে? মানে আমি এটা বাইর করে ফেলাইছি। হ্যাঁ রোহান দাঁড়ো, এর পরেরটা তুমি বলো, এখন একটু প্রতীককে জিজ্ঞেস করি। প্রতীক বলো তাহলে টি ইকুয়াল টু কত হবে? টি এর প্রথম কন্ডিশন কত? টি এর প্রথম কন্ডিশন কত হবে? আমরা এই পুরাটা ইকুয়াল টু একবার পাই বাই 2 ধরবো, আবার এটা ইকুয়াল টু 3 পাই বাই 2, আবার পুরাটা ইকুয়াল টু 5 পাই বাই 2। এখন যখন এই পুরাটা ইকুয়াল টু পাই বাই 2 ধরছি তখন টি এর কন্ডিশন টি ইকুয়াল টু কত হবে? 1 by f1 minus f2 1 বাই 2 f1 মাইনাস f2। 1 বাই এই 2 কাটা গেল ধরো, হ্যাঁ, আর এই 5 বাই কাটা, তাহলে কি যাচ্ছে, এই 2 থেকে যাচ্ছে না, থেকে যাচ্ছে। আর এখানে এই f1 মাইনাস f2 টা উপরে আছে, যখন ওই পাশে যাবে তখন কি হয়ে যাবে, নিচে চলে যাবে। বুঝতে পেরেছো? উল্টা যাবে মিস। হ্যাঁ উল্টা যাবে। তোমরা বুঝতে পেরেছো মা? তাহলে 1 বাই কি হয়ে যাচ্ছে, 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2, 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2, এটা হলো টাইমের প্রথম কন্ডিশন। 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2। এরপরে দ্বিতীয় কন্ডিশনে যাও। দ্বিতীয় কন্ডিশন কিভাবে পাবো আমরা বলো? এরপরে কন্ডিশনটা কি বলতে পারবে? জুবাইর বলো তো দেখি। জি মিস। এরপরে কন্ডিশন বলো। মিস পারি না মিস। আরে এখান থেকে দেখো না, এটা ইকুয়াল টু যদি 3 পাই বাই 2 হয় তাহলে t ইকুয়াল টু কত ও হবে? আচ্ছা, ও আচ্ছা 3 পাই বাই 2। মিস 1 সেকেন্ড একটু দেখতে নিন। হ্যাঁ ম্যাডাম আমি এটা পারবো।
ভাই এটা সবাই পারবে। আচ্ছা এই তো বলো। ম্যাডাম এটা পারবো। আচ্ছা বলো দেখি রোহন বলো দ্রুত কে বলতে 3 পারে by আগে 2 জুবাইর f1 না minus রোহন? f2. 3 by 2 f হ্যাঁ 3 by 2 f1 minus f2. জি আচ্ছা মিস, এটাই আসে মিস। আমি এটা রোহানের সাথে সহমত। হচ্ছে প্রায় 2 সেকেন্ডের ব্যাপার এটা করতে জুবাইর এতক্ষণ কেন লাগলো তাহলে 1 মিস বাই ঘুমাচ্ছি মিস, 1 একটু আছে ঠিক এটার জন্য আছে স্লো কাজ করতেছে মাথা। তাহলে 3 ডিভাইডেড বাই হলো 2 ইনটু f1 মাইনাস f2 মোহাম্মদ কেমন আছো বাবা ক্লাস করো রেগুলার মোহাম্মদ আসসালামু ও আলাইকুম। এর আগে ক্লাসে তো বলেছিল হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এই 2 আর 2 চলে গেল কাটায় পাই পাই কাটার চলে গেল আর কি থাকে এখানে থাকে উপরে না আমি 3 তো হিসাব করিনি। এই যে 3 ডিভাইডেড বাই 2 হ্যাঁ f1 মাইনাস f2 3 ডিভাইডেড বাই 2 f1 মাইনাস f2 ম্যাডাম আমি তো হিসাব ঠিক আছে করি নাই, আমি সরাসরি এখানে 3 গুণ করলে 3 পাই বাই 2 হয়, এভাবে 3 গুণ করে দিছি। ও আচ্ছা না হিসাব করবে তৌসিফ আসছে ক্লাসে তৌসিফ ক্লাস করে নাকি এই মনে হয় জীবনে প্রথম দেখলাম তৌসিফ class করো বাবা। না মিস করে, মিসও করে হঠাৎ, মিস সব সময় করে মিস, একদম নিচে বসে থাকে, মানে একদম চুপ করে বসে থাকে। ও আচ্ছা আচ্ছা এই তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে টাইমের কি টাইম t ইকুয়াল টু হবে 1/2 ইনটু f1 মাইনাস f2 আর দ্বিতীয়টা হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু f1 মাইনাস f2 তাহলে থার্ড কন্ডিশনটা কি হবে আরেকজন বলো কে বলতে পারবে থার্ড কন্ডিশন কি হবে 2 2 কাটা গেল পাই পাই গেল কি থাকবে বলো 5/2 f1 minus f2. হ্যাঁ 5/2 f1 মাইনাস f2 এখন তোমাদেরকে হচ্ছে আমি দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা ক্যালকুলেট করো আমরা অবশ্যই সেটা 10 এর মধ্যে রাখার চেষ্টা করব ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কারণ আমরা বলেছি 10 এর বেশি হলে আমরা কি পাবো না বিট শুনতে পাবো না তো f1 কে আমরা বললাম হচ্ছে f1 = 360 হার্টজ আর f2 = আমরা ধরেছি এখানে কিন্তু f1 f2 লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু ধরে নিয়েছি যে শুরুতে f1 is greater than f2 অর্থাৎ f1 বড় আর f2 টা হচ্ছে তার চাইতে ছোট তো এখন দেখো f1 360 আমরা হার্টজ ধরলাম আর f2 = হচ্ছে 355 ধরলাম হার্টজ এখন আমাকে এখান থেকে টাইমিং গুলো তোমরা বলো f1 আর f2 এর ভ্যালু যদি বসাও তাহলে প্রথম নিঃশব্দ কত সেকেন্ড পরে 0.1 হবে দেখো তো তাহলে 1 ডিভাইডেড বাই আচ্ছা আরেকজন করো দুইজন করো তাহলে আমরা বুঝতে পারবো 1 ডিভাইডেড বাই 2 ইনটু এখানে পার্থক্য কত 5 তাই না পার্থক্য কত কম্পাঙ্কের পার্থক্য কত 5 একটা হলো 360 আর একটা হচ্ছে 55 তাহলে কত হচ্ছে প্রথম কন্ডিশনটা কত 0.1 সেকেন্ড 1/10 মানে কি 0.1 আচ্ছা 0.1 দেন দ্বিতীয় কন্ডিশন 0.3 তো হচ্ছে 0.3 তারপরে কন্ডিশন কত হবে 0.5 0.5 এখন দেখো 1.1 এর থেকে 0.3 ইয়ে করো মাইনাস করো কত হবে 0.2 0.2 আর 0.3 থেকে 0.5 মাইনাস করো কত আসবে 0.2 তাহলে প্রতি ক্ষেত্রেই হচ্ছে টাইমিং এর ডিফারেন্স কতটুকু হবে 0.2 হবে তো 0.2 সময় পরে যদি কোনো শব্দ আমাদের ব্রেনে আসে আমরা কি সেটাকে শুনতে পাবো নাকি পাবো না বলো শুনতে পাবো কত সময় পরে যদি আসে তাহলে শুনতে পাবো না 0.1 এর কম হইলে 0.1 সেকেন্ডের কম হইলে 0.1 এর কম হলে আমরা সেটাকে শুনতে পাবো না যেহেতু আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে 0.2 হচ্ছে তার মানে আমরা কি করব শব্দ শুনতে পাবো অর্থাৎ শুনতে পাবো আচ্ছা এখন এই থেকে ম্যাম আরেকবার বলবেন কি বল
আমি বলেছি যে এখানে প্রথম সময় আমরা প্রথম শব্দ নিঃশব্দ শুনতে পাবো কত সেকেন্ডে? 0.1 সেকেন্ডে। তারপরে নিঃশব্দ কত? 0.3 সেকেন্ডে। তারপরে নিঃশব্দ মানে শব্দ শুনবো না আমরা কত সময় পরে? 0.5 সেকেন্ড পরে। এখন দেখো প্রথম থেকে সেকেন্ডের হচ্ছে ডিফারেন্স কতটুকু? 0.1 আর 0.3 এর মধ্যে পার্থক্য কতটুকু? 0.1 আর 0.3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 0.2, আর 0.3 থেকে 0.5 এর 0.2। তাহলে প্রতি ক্ষেত্রেই নিঃশব্দের জন্য টাইম ডিফারেন্স কতটুকু হবে? নিঃশব্দের জন্য টাইম ডিফারেন্স কতটুকু হবে? 0.2। হ্যাঁ, অর্থাৎ 0.2 সেকেন্ড পর আমরা কি হবে? নিঃশব্দ শুনতে পাবো। 0.2 সেকেন্ড পর নিঃশব্দ শুনতে পাবো। আর একটু মনে করো তো আগের দিনের কন্ডিশনটা একই রকম ছিল কিনা? খেয়াল করো এখানে 1/2 into f1 minus f2, আর এখানে আছে 3 divided by 2 into f1 minus f2। এটা থেকে এটা মাইনাস করো, দ্রুত করে আমাকে বলো কত হয়। এখান থেকে এটা 3 থেকে 1 টা মাইনাস করো, 5 থেকে 3 টা মাইনাস করো, বলো কত আসে? টু বাই টু f1 minus f2 আসে। হ্যাঁ 2/2 করলে তো 2 তো কাটাই গেল, তাহলে তো কি থাকে? ফাইনালি থাকে কি? প্রতীক বলো তো, বা মেয়েরা একজন বলো, তোমরা বলতে পারবে নাকি? 1/2 into f1 minus f2, 3 divided by 2 into f1 minus f2, এই দুটোর পার্থক্য কত হবে? আমার হ্যাঁ বলো। ম্যাম 1/f1 minus f2। 1/f1 minus f2, 1/f1 minus f2। দ্বিতীয়টা বলো তো ভি। ম্যাম প্রত্যেক ক্ষেত্রে সেমই হবে। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে সেম থাকবে প্রতিটা। আমরা যখন হলো শব্দ শুনেছি তার কন্ডিশন গুলো টাইমের কিরকম ছিল? এরকম ছিল না অভি? যখন আমরা গত ক্লাসে হলো শব্দের কন্ডিশন পড়েছিলাম তখনও তো এত সময় পর পর, তার মানে এই যে 1/f1 minus f2 সময় পর পর শব্দও হচ্ছে, আবার এত সময় পর পর নিঃশব্দ হচ্ছে। তার মানে এত সময়ে এক পাশে কি থাকছে? শব্দ থাকছে, আরেক পাশে হচ্ছে নিঃশব্দ থাকছে। কথা বুঝতে পেরেছো? তার মানে 1/f1 minus f2 সময়ের মধ্যে কি পাওয়া যাচ্ছে? একটা বিট পাওয়া যাচ্ছে। একটা বিট মানে হচ্ছে একটা শব্দ এবং একটা নিঃশব্দ। মিস জি মা? মিস একটু আবার প্রথম থেকে বলবেন? আমি না তখন একটু কেটে কেটে শব্দ শুনতেছিলাম। আচ্ছা, আবার বলছি, মানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি রিপিট করছি। বললাম যে আমরা এর আগের ক্লাসে যখন শব্দের কন্ডিশন পড়েছিলাম তখনও আমরা দেখেছি যে 1/f1 minus f2 সময় পরে কি পাওয়া যাচ্ছে? শব্দ শোনা যাচ্ছে। আবার আজকে আমরা নিঃশব্দের কন্ডিশন পড়লাম, তাও দেখছি যে 1/f1 minus f2 সময় পর পর হলো নিঃশব্দ হচ্ছে। তার মানে এই যে সময়টা 1/f1 minus f2, এটা কি টাইম? এই টাইমের এক পাশে কি থাকছে? শব্দ থাকছে, আরেক পাশে কি থাকছে? নিঃশব্দ থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে একটা শব্দ হচ্ছে এবং একটা নিঃশব্দ হচ্ছে। তো একটা শব্দ আর একটা নিঃশব্দ মিলে কি তৈরি হয়? বিট তৈরি হয়। তাহলে এত সেকেন্ডে পাওয়া যায় কয়টা বিট? একটা বিট। এত সেকেন্ডে কয়টা বিট পাওয়া যায়? একটা বিট পাওয়া যায়। ম্যাডাম তাহলে একটা শব্দ আর একটা নিঃশব্দের বিট পাওয়া যায়। ম্যাডাম তাহলে একটা শব্দ আর একটা নিঃশব্দের মধ্যে হ্যাঁ, পার্থক্য মাঝে- 0.1 সেকেন্ড বা 1/f1 minus f2। এই যে এত সময় পর পর নিঃশব্দ হওয়া মানে কি? এত সময়ের মধ্যে কি থাকে? একটা শব্দ থাকে, এক পাশে থাকে শব্দ, আরেক পাশে থাকে হচ্ছে নিঃশব্দ। একটা শব্দ শোনা যাচ্ছে, তার সাথে আরেকটা নিঃশব্দ শোনা যাবে কতক্ষণে? এত সময়ের মধ্যে। তার মানে এত সময়ের মধ্যে কি একটা বিট তৈরি হচ্ছে। f1 minus f2 সময়ের মধ্যে কি হচ্ছে? একটা বিট শোনা যাচ্ছে। তাহলে আমরা এটা যে সেকেন্ডে হিসাব করব 1/f1 minus f2। হ্যাঁ, এত সেকেন্ডে এত সময় বিট হয় কয়টা? একটা।
এক সেকেন্ডে বিট কয়টা হবে? এক সেকেন্ডে বিট 1 হবে by t is equal to f1 minus f2. তো এটা 1/1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, তাহলে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস সরি f1 মাইনাস f2 হচ্ছে। তাহলে বিট সংখ্যা কি f1 মাইনাস f2, বিট সংখ্যা হচ্ছে কি f1 মাইনাস f2, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্যই হচ্ছে বিট। মিস একটা অপ্রত্যাশিত প্রশ্ন করি। হ্যাঁ মিস এটা কোন চ্যাপ্টার? নয় মিস এটা কয় নাম্বার চ্যাপ্টার মিস? 9 ও আচ্ছা, 9 নাম্বার 9। হ্যাঁ ধন্যবাদ মিস। এখন দেখো তাহলে বিট বিট সংখ্যা মানে কি? বিট মানে কি কম্পাঙ্কের পার্থক্য। তো আমরা সরাসরি এখানে আমরা যেহেতু ধরে নিয়েছি যে f1 is greater than f2, সে কারণে এখানে f1 মাইনাস f2 লিখেছি। হ্যাঁ, কিন্তু এমনিতে এটা কি করব আমরা? আমরা ডিফারেন্স দিয়ে লিখবো, কারণ আমরা f1 ও বড় হতে পারে আবার f2 ও বড় হতে পারে। সব সময় যে f1 বড় হবে এমন কোনো কথা নেই, বা f2 ছোট হবে বা f1 বড় হবে এরকম কিছু না। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখবো? বিট মানে কি? বিট সংখ্যা মানে কি কম্পাঙ্কের পার্থক্য। বিটকে আমরা কি দিয়ে লিখবো? n দিয়ে লিখবো। তাহলে n ইকুয়াল টু হচ্ছে f1 ডিফারেন্স f2, তাই না? তাহলে যদি আমি বলি যে ধরো f1 ইকুয়াল টু 500 হার্টজ আর f2 ইকুয়াল টু হচ্ছে 510 হার্টজ, তাহলে এখানে বিট কত বলো? 10। নাম্বার অফ বিট কত? 10। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ করে ফেলি, আমাদের এখনো 12 মিনিট সময় আছে হাতে। তাহলেই ও এটা দিয়ে ম্যাথ করা যাবে না, আগে আরেকটা কন্ডিশন পড়ে নিই, দাঁড়াও। সেটা হচ্ছে বিটের অ্যাপ্লিকেশন। বিটের অ্যাপ্লিকেশন মিন হচ্ছে আচ্ছা ম্যাম, f2 যদি বড় হয় তাহলে কি মাইনাস হবে না? কেন মাইনাস হবে? আমি তো এখানে ডিফারেন্স দিয়েছি যে যেটা বড় সেটা থেকে f1 মাইনাস f2 লিখতে পারি। আমরা যখন এই ইকুয়েশন স্টাবলিশ করেছি তখন আমরা ধরে নিয়েছিলাম যে f1 ইজ গ্রেটার দেন f2, সেই কারণে f1 মাইনাস f2 নিয়েছি। যদি আমি এরকম ধরতাম যে f2 ইজ গ্রেটার দেন f1, তাহলে f2 মাইনাস f1 লিখবো, মাইনাস আসবে না। এই সংখ্যা গুলো কখনো মাইনাস আসবে না। যে বিটের সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয়। তোমরা সুশলাকে দেখেছো কিনা জানি না, টিউনিং ফর্ক এরকম আমি একটা দেখছি জিনিস দেখছি। দেখেছো না? বেশিরভাগই দেখেছো। রুবায়েত মিস সব দেখছে, ও জোস একটা ছেলে। আচ্ছা, কিউরিওসিটি থাকতে হবে তো, সব তো জানার আগ্রহ থাকতে হবে। জানার আগ্রহ থাকলে তুমি জানবে বা দেখবে। এখন এই যে ধরো এরকম একটা টিউনিং ফর্ক বা হচ্ছে সুরশলাকা, এটাকে যদি আমরা রাবার প্যাডে আঘাত করি তাহলে দেখা যায় এটা এরকম করে ভাইব্রেট করতে থাকে, অর্থাৎ কাঁপতে থাকে। এখন আমাকে বলো, কোনো একটা জিনিসের মধ্যে যদি আমি ভর বাড়াই, হ্যাঁ, যত বেশি ভর কম হবে তার ওয়েটটা কম হবে, তার ভাইব্রেশন কি বেশি হবে নাকি ভারী হলে ভাইব্রেশন বেশি হবে? কোন ক্ষেত্রে ভাইব্রেশনটা বেশি হয় বা কম্পনটা বেশি হয় বলো তো অভি? মিস কম্পনের হালকা। সংখ্যাকে হালকা আর কি হলে? বিটেরটা বেড়ে যায়। কি বুঝি নাই, আবার বলো। কম্পাঙ্ক বেড়ে গেলে বিট বেড়ে যায়, মানে আমি ওটা মিন করি নাই, আমি বলেছি যে যদি এরকম হয় যে আমি একটা ভারী আর একটা পাতলা কিছুর মধ্যে বললাম যে কোনটার ভাইব্রেশন বেশি থাকবে, কার কম্পাঙ্ক বেশি থাকবে, যখন আমরা কোনো সুশলাকাকে ওজন দিব তখন তার কম্পাঙ্ক কি বাড়বে নাকি কমবে? কমবে না কি জানি। কোনো একটা কমারই তো কথা। সুশলাকাকে যদি আমি কোনো একটা প্রসেসে তারপর বাড়বে মানে কি ডেফিনেটলি কমবে। যদি ভর বেড়ে যায় তাহলে হচ্ছে কমবে। গাছের পাতাগুলো দেখো কিরকম ভাইব্রেট করে সারাক্ষণ সামান্য একটু বাতাসে।
মিস মূলত নেট দুর্বলতার কারণে মিস আপনার কথা কেটে কেটে আসে, তো এর জন্য একটু বুঝতে সমস্যা হয়, বোধগম্য হয় না কথাগুলো মিস। আচ্ছা আমি আবার বলতেছি, যদি একটা তো অনেকবার রিপিট করি তাহলে তো এরকম সমস্যা হওয়ার কথা না। যদি এরকম হয় যে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু, কার ভাইব্রেশন বেশি? হালকা মিস। হালকার ভাইব্রেশন বেশি। তাহলে একটা সুশলাকাকে যদি আমি রাবার প্যাডে আঘাত করি, করার পরে সে ধরো ভাইব্রেট করছে, তার কম্পাঙ্ক যা হবে, তাকে যদি আবার ওয়েট বাড়াই, তার কম্পাঙ্ক বাড়বে নাকি কমবে? মিস কমবে। তার কম্পাঙ্ক হচ্ছে কমবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব? সুশলাকার অজানা কম্পাঙ্ক বের করব। জুবাই শুনতে পেয়েছো? সুশলাকার অজানা কম্পাঙ্ক বের করব। জি মিস। হ্যাঁ, এখন দেখো, ধরো এটা একটা টিউনিং ফর্ক। হ্যাঁ, এটা হচ্ছে জানা, এর কম্পাঙ্ক আমরা হচ্ছে কি জানা, সুশলাকে এখানে দিলাম, কম্পাঙ্ক হচ্ছে জানি। অজানা, তাহলে এটা ছিল হলো জানা আর এটা হচ্ছে কি অজানা। এখন ধরো এটার কম্পাঙ্ক আমি ধরলাম হলো 20 হার্টজ। জানা সুশলাকার কম্পাঙ্ক 20 হার্টজ, বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। অজানা সুশলাকার যদিও আমরা কম্পাঙ্ক জানি না, বিটের সাহায্যে আমরা এর কম্পাঙ্ক বের করব। তবু আমি ধরে নিলাম এখানে যে এটা 20 আর এটাকে ধরলাম হচ্ছে এর কম্পাঙ্ক হচ্ছে 15 হার্টজ। অজানার কম্পাঙ্ক হচ্ছে, তার তো একটা কম্পাঙ্ক থাকবে, ধরো এটা আমরা জানি না কিন্তু থাকবে তো। আচ্ছা ধরো এটার কম্পাঙ্ক কত? 15 হার্টজ অজানা সুশলাকার কম্পাঙ্ক। জানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে 20 আর অজানার ধরলাম 50। এখন জানা সুশলাকাকে আমরা F2 ধরলাম, F2 ইকুয়াল টু তাহলে আমাদের কত? 20 হার্টজ। খেয়াল করো, এটা খুব ম্যাডাম ইম্পর্টেন্ট। আগের বার তো আমরা বড়টাকে F1 ধরছিলাম। এটা কোনো কিছু না, বড়টা ছোটটা কোনো ব্যাপার না, যে কোনোটাকে যে কোনোটা ধরতে পারো, F1 আর F2। আচ্ছা F2 হচ্ছে আমাদের 20 হার্টজ আর F1 ধরলাম আমরা অজানা আর এর কম্পাঙ্ক হচ্ছে 15 হার্টজ। বিট কি এখানে? বিট কত হলো? বিট n ইকুয়াল টু 5 F2 মাইনাস F1 বা F2 আমরা যেহেতু জানি না, আমরা লিখবো F1 ডিফারেন্স হচ্ছে F2 ডিফারেন্স F1 বা F1 ডিফারেন্স F2। এখন এখানে বিট কত হলো? 5 হলো। বিট কত হলো? 5। শুধুমাত্র 5। হ্যাঁ 5 শুধুমাত্র। এখন অজানাটা যদি মোম লাগিয়ে বা কোনো একটা ওয়েট দিয়ে বেঁধে এটাকে কি করলাম, এর ভর বাড়িয়ে ফেললাম, তারপরে এটাকে আবার ভাইব্রেট করালাম, তখন কি হবে বলো? তার কম্পাঙ্ক বাড়বে নাকি কমবে? মিস ওয়েট বাড়াইলে তো মিস কমে যাবে। অজানা সুশলাকার বাহুতে মোম দিয়ে বা কোনোভাবে এটার ভর বাড়ালাম, কমবে। তাহলে এর কম্পাঙ্ক কমবে? কমবে কমবে। কমবে। এখন যদি কমে, ধরো হলো কমা মানে কি, তার কম্পাঙ্ক ছিল 15 হার্টজ, তার চেয়ে কমে গেল, কমে গিয়ে ধরলাম আমরা হয়ে গেল কত? 13 হার্টজ। তাহলে বিট কত হলো? আগে বিট ছিল হলো 5 7 আর এখন বিট 7 7। তাহলে মোম লাগানোর পর বিট কি বাড়লো নাকি কমলো? বাড়ছে। বেড়েছে। তাহলে যদি এরকম হয় ঘটনাটা যে মোম লাগানোর পরে বা ওয়েট দেওয়ার পরে অজানা সুশলাকার যদি আমরা ভর সংযুক্ত করি, যদি বিট বাড়ে, তাহলে অজানা সুশলাকার কম্পাঙ্ক জানা সুশলাকার কম্পাঙ্কের চাইতে কম ছিল। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো আর আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিই।
কি কম ছিল এই জায়গাটা একটু বুঝি নাই মিস। আবার রিপিট করছি বাবজান, শুধু ধন্যবাদ মিস। আপনাদেরকে ইয়েটা দেই, লিংকটা দিই। পেয়েছো তোমরা লিংক? জি মিস। ওকে, এখন আবার বলি, কি বললাম যেন, যে আমরা এই জন্য কম ছিল, মোম লাগানোর পরে বিট কি হলো, বেড়ে গেল। তাহলে বিট বাড়লে অজানা সুষমাকার কম্পাঙ্ক কি কম ছিল, কম। এটা হলো ডিসিশন। এবার বলো, বুঝতে পেরেছো নাকি জুবাই? যদি অজানা সুষমাকার বাহুতে মোম দেওয়ার পর বিট সংখ্যা বাড়ে, অজানা সুষমাকার বাহুতে মোম দেওয়ার পরে বা ভার কোনো কারণে তার ভর বাড়ানোর ফলে যদি বিট বাড়ে, তাহলে অজানা সুষমাকার কম্পাঙ্ক কম ছিল। এখন প্রসেসটা কি আসলে, কিভাবে আমরা বিট বের করব? আমরা এই যে একটা জানা সুষমাকার 20 হার্টজ আর অজানা সুষমাকার, এই দুটাকে একসাথে আমরা কি করব, সাউন্ড তৈরি করব একই সাথে একই সময়। যখন সাউন্ড তৈরি করলাম, আমরা দেখলাম যে বিট হয়েছে কত, 5। এর পরের বার আমরা এই অজানা সুষমাকারকে কি করলাম, মোম দিয়ে একটু ভারী করলাম, করে এই দুটাকে আবার একই সঙ্গে শব্দ তৈরি করলাম দুইটারই। তখন দেখলাম যে সংখ্যা ছিল 5, এখন হয়ে গেল 7। তো এই ক্ষেত্রে আসলে কোনটা বড়? বিট মানে কি, বিট হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। আগে ছিল 5, এখন হয়ে যাচ্ছে 7। এখন অজানা সুষমাকার কি বড় হতে পারে, আবার ছোটও হতে পারে। তো বড় কিনা ছোট, এটা ডিসাইড আমরা কিভাবে করব? আমরা করব এভাবে যে অজানা সুষমাকার আমরা নিজেরাই প্র্যাকটিক্যালি দেখলাম, এখানে ফ্রিকোয়েন্সি বসিয়ে, যে অজানা সুষমাকার বাহুতে মোম দেওয়ার পর যদি বিট বাড়ে, অজানা সুষমাকার বাহুতে মোম দেওয়ার পর যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে কি, তাহলে মিস ওটা কম্পাঙ্ক অজানা কম ছিল। ছোট এবং জানা বড়। অজানা ছোট এবং জানা সুষমাকার কম্পাঙ্ক বেশি বা বড়। ওকে, পরশুদিন মানে সোমবারে এটা নিয়ে আরো একটু ডিসকাস করব এবং এই সংক্রান্তই ম্যাথ কিরকম আসে সেটা দেখাবো।